这个字你们认识吗？转学了，了不起！放出去，要不然我弄死你！够了！你们给我闭嘴！ গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিনের গ্যাপ দিয়ে আবার আসলাম তোমাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানবো, সিনেমাটির নাম হচ্ছে ক্রাইম মি এ স্যাড রিভার। সিনেমাটি অনেক আগে মানে র্যান্ডম ভিডিও চ্যানেলে যখন আমরা মুভি এক্সপ্লেন শুরু করেছি তখন আমরা এটা এক্সপ্লেন করেছিলাম, বাট আমাদের যে স্ক্রিপ্ট রাইটার রয়েছে তার অনুরোধে সিনেমাটা আবারও তোমাদেরকে মনে করে দিতে চাই। আর তাছাড়া আমাদের অনেক নতুন অডিয়েন্স এসেছে, আমি চাই না তারা এই অসাধারণ সিনেমাটা মিস করুক। এটা দক্ষিণ কোরিয়ার অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা ট্র্যাজেডিক সিনেমা, যেখানে আমরা দেখবো যে সমাজের কারণে একজন মানুষকে কিভাবে সুইসাইডের মতো একটা পথ বেছে নিতে হয়। সিনেমাটার আইএমডিবি রেটও ভালো, 10-এ 7.2। তো যদি কোনো ব্রেক থাকে, ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই। গাইস, ওয়ার্ল্ড কাপ চলে এসেছে এবং ওয়ার্ল্ড কাপের উন্মোদনাকে আরো বাড়িয়ে দিতে আমরা কিন্তু আমাদের স্টোরে ওয়ার্ল্ড কাপের সেরা জার্সি কালেকশনগুলো নিয়ে এসেছি। বাজারে কিন্তু জার্সির অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে, এর মধ্যে রয়েছে সব জায়গায় পাওয়া যায় লোকাল অল্প দামের জার্সির ভার্সন, কিন্তু মিডিয়াম বাজেটের প্রিমিয়াম দুটো ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তার একটি হচ্ছে প্লেয়ার্স এডিশন, যেটা সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড জার্সি। আরেকটা হচ্ছে বাংলাদেশি ভার্সনের বেস্ট জার্সি, মানে বাংলাদেশি তৈরি কিন্তু এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট জার্সি, যেটাকে বলা হয় ফ্যান এডিশন। তো এখানে একটা বিষয় আবার উল্লেখ্য, এক এক সেলার এক এক দামে কিন্তু এই জার্সিগুলো বিক্রি করে থাকে। এটা নির্ভর করে তাদের উৎপাদন খরচ বা কত দামে কিনতে পারলো সেটার উপর ভিত্তি করে। আবার অনেকে নকল জার্সিও প্লেয়ার্স এডিশন বা ফ্যান এডিশন বলে চালিয়ে দিচ্ছে। তবে আমাদের স্টোরের প্রোডাক্ট সংগ্রহের যে দায়িত্ব রয়েছে সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের কালেকশনে বর্তমানে যে জার্সিগুলো রয়েছে এগুলোর মান 100% সঠিক এবং সে তার জার্সির মানগুলো নিয়ে কনফিডেন্স, মানে আমাদের যে সাপ্লায়ার সে এটা কনফার্ম করেছে। আর আমার হাতে জার্সির যে স্যাম্পলটা এসেছে প্লেয়ার এডিশনের, আমি সেটা চেক করে দেখলাম যথেষ্ট ভালো মানের, মানে দাম আন্দাজে ঠিক আছে। তবে নর্মালি একটা প্লেয়ার এডিশনের জার্সি বাজারে বিক্রি হয় 1150 বা 1200 টাকার উপরে, এর বেশি দামে অনেকে বিক্রি করছে, কিন্তু তারা যেহেতু ফেসবুকে বুস্ট করে বিক্রি করছে এই জন্য প্রতি জার্সিতে তাদের অ্যাভারেজে 100 বা 150 টাকা খরচ হয়। কিন্তু আমরা যেহেতু সরাসরি তোমাদের কাছে বিক্রি করছি, আমাদের অডিয়েন্সের কাছে বাড়তি কোনো খরচ নেই, তো এই কারণে আমরা 990 টাকায় তোমাদেরকে দিতে পারছি প্লেয়ার এডিশন, আর ফ্যান এডিশন দিতে পারছি 750 টাকায়। আর এর সাথে আমাদের আরো একটা এক্সট্রা সার্ভিস রয়েছে, তুমি তোমার পছন্দের নাম বা প্লেয়ারের নাম্বার, ফর এক্সাম্পল মেসি 10, রোনাল্ডো 7, এগুলো তুমি লিখিয়ে নিতে পারবে। এর জন্য মাত্র 100 টাকা অ্যাড করতে হবে। তবে তুমি যদি নাম লিখিয়ে নাও তোমার জার্সি কিন্তু আর ফেরত দিতে পারবে না, তোমাকে ওটা রিসিভ করতে হবে, 100% টাকা অগ্রিম দিতে হবে, কারণ তোমার নাম লেখা জার্সি আমরা কোথাও আর বিক্রি করতে পারবো না। তো এর জন্য যারা নাম লেখাবে তারা কিন্তু ওই সাইজের যে চার্টটা রয়েছে সেটার ইঞ্চি ভালো মতো বুঝে তারপর কিন্তু সাইজ বুঝে অর্ডার করবে, কারণ পরে দেখা গেলো ওই সাইজটা তোমার লাগলো না, একটা প্রবলেম। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, আমাদের চেয়ে কম দামে অনেকে হয়তো জার্সি দিতে পারে, কিন্তু আমাদের কেনা খরচ হিসাবে আমরা সর্বনিম্ন এই দামে দিতে পেরেছি। এটা আমাদের ব্যর্থতা যে এর চেয়ে কম দামে আমরা আনতে পারিনি। তবে তারপরেও আমার কথা হচ্ছে 200-100 টাকা লাভের চেয়ে আমার অডিয়েন্সের স্যাটিসফ্যাকশন অনেক বেশি দরকারি, কারণ আমাদের 7 বছরের একটা সম্পর্ক রয়েছে। তো এর জন্য তুমি যদি আমাদের কাছ থেকে জার্সি অর্ডার করো, তুমি ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে ওই জার্সিটা হাতে নেবে, পরে দেখবে, যাচাই করে দেখবে যে তুমি যে দাম দিয়েছো সেই দামের অনুযায়ী তুমি ভ্যালুয়েবল পণ্য পেয়েছো কিনা। তো যদি তোমার কোয়ালিটি পছন্দ না হয় বা ছেঁড়া ফাটা থাকে, স্টিকারে কোনো প্রবলেম থাকে, তুমি রিসিভ না করে ইনস্ট্যান্টলি সেই পণ্য রিটার্ন করতে পারবে। কিন্তু যদি সাইজে প্রবলেম হয় সেটা কিন্তু তোমার দায়ভার, কারণ ওটা তোমার ভুল। আর আমার কথা হচ্ছে দাম 10-20 টাকা কম বেশি হোক, কিন্তু পণ্যের মান ভালো হতে হবে। আর আমি যেহেতু সব পণ্য নিজে চেক করে দিতে পারি না, তো এই জন্য তুমি আমার যে সেলসম্যান রয়েছে অনেক, ওর সাথে ভালো মতো পণ্যের সাইজ ভ্যারিয়েন্ট বুঝে তারপর পণ্য অর্ডার করবে। এবং আমি আবারও বলছি, তোমার কোন সাইজের জার্সি লাগবে এটা বুঝতে আমার সেলস ম্যানেজারের কাছ থেকে সাইজ চার্ট নেবে, যেটার মধ্যে ইঞ্চিতে লেখা রয়েছে, কারণ প্লেয়ার এডিশনের চাইনিজ জার্সিগুলো সাইজে একটু বড়। যেমন নর্মালি আমার লাগে হচ্ছে এল সাইজ, কিন্তু এই প্লেয়ার এডিশনের জার্সিতে কিন্তু আমি দেখলাম এম পরেই আমার ফিট হয়েছে। তো এই জন্য ইঞ্চিতে সাইজ চার্টটা ভালো করে বুঝে অর্ডার করো, যাতে ভোগান্তি না হয়। এটা আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি। আর তোমাদের কথায় আমরা কিন্তু ফাইনালি একটা ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে তোমরা আমাদের সকল জার্সি এবং আমাদের যত পণ্য রয়েছে সব ওখানে দেখতে পাবে। এবং আমাদের কাছে কিন্তু সব দলের জার্সি রয়েছে, সকল ভ্যারিয়েন্টের জার্সি রয়েছে। তো তোমরা ওই ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারো। আর কোনো প্রয়োজন হলে আমার সেলস ম্যানেজারের হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছেই, তাকে তুমি হোয়াটসঅ্যাপে বা এই সার্ভিস 420 যে ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজ দিয়ে অর্ডার করতে পারো, কোনো সমস্যা নেই। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার গল্প শুরু হয় একটা কিশোরী ইয়াওকে দেখিয়ে, যে আজ গোটা দুনিয়ার কাছে হার মেনে, সমাজের কাছে হার মেনে সমুদ্রের ধারে আত্মহত্যা করতে এসেছিল এবং সে একবারও না ভেবে সরাসরি সমুদ্রে ঝাঁপিয়ে দিয়ে দেয়। আর এখান থেকে আমাদের কিছু সময় অতীতে নিয়ে যাওয়া হয়, মানে কেন ওই সুইসাইডের মতো ওই পথটা বেছে নিল সেটা জানতে আমরা চলে যাই ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখতে পাই ইয়াও শহরের একটা ছোট্ট সোসাইটিতে থাকে, আর তার মা মিস ইয়েন একটা মেসেজ পার্লার চালায়। মেসেজ পার্লারটা মানে হচ্ছে, তোমরা অনেকে হয়তো জানো, স্পা
স্পা সার্ভিসে কি হয়তো জানোই, ধামরা বেটারা যায়, তাদেরকে মনে করো শরীর ট্রইল তেল টেল দিয়ে মালিশ করে দেয়। এবং এই কাজটা কিন্তু পৃথিবীর কোনো জায়গায় সম্মানজনক কাজ হিসেবে দেখা হয় না। তো এই কারণে ওদের যে আশেপাশের সমাজের সবাই ওদেরকে একটু নিচে চোখে দেখে। তবে ওর মা কিন্তু এমনিতে এই কাজটা বেছে নেয়নি। আসলে ইয়ার মা যখন ছোট ছিল তখন ওর বাবা মারা যায় এবং তার মৃত্যুর পরে মিস ইয়েন মানে ইয়ার মাই বাড়ির সকল খরচ বহন করার পাশাপাশি ইয়ারও পড়ালেখা চালাচ্ছিল। আর দক্ষিণ কোরিয়ার মতো একটা দেশে থাকা খাওয়া খরচ অনেক বেশি, আর তিনিও এই কাজটা পছন্দ করেন না। বাট এছাড়া তিনি আর কি করবেন? নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে গেলে তো অনেক মূলধনের প্রয়োজন। মানে তোমরা যারা বেকার তারা এটা বুঝতে পারছো যে একটা কাজ ম্যানেজ করা কিন্তু এত সহজ নয়। তো এই জন্য মানুষের যখন আর কোনো উপায়ই থাকে না, না খেয়ে মরার চেয়ে খারাপ পথটাই বেছে নেয়। আর এই জন্যই তিনি এই কাজটা বেছে নিয়েছিলেন। তবে মনে মনে তিনি এটা নিয়ে অনেক রিগ্রেট ফিল করতেন। তো যাই হোক, একদিন সকালবেলা ইয়াও উঠে তার মাকে বলে তার শরীরটা ভালো লাগছে না, কিন্তু ওর মা ওর কথায় তেমন গুরুত্ব দেয় না। বাট স্কুলে যাওয়ার সময় ইয়াও তার মাকে বলে যে আমার নতুন ইউনিফর্ম কেনার জন্য কিছু টাকার দরকার, আমাদের স্কুলের ইউনিফর্ম পরিবর্তন হয়েছে। কিন্তু মিস ইয়েন তাকে স্পষ্টভাবে বলে দেয় যে ফালতু জিনিসের জন্য আমার কাছে কোনো টাকা নেই। আর এখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে মিং। আর মিং একটা ভালো ছেলে হওয়ার পাশাপাশি পড়াশোনাও খুব ভালো ছিল। আর তার বাড়ি ইয়ের বাড়ির কাছেই ছিল, অর্থাৎ তারা একে অপরের প্রতিবেশী এবং তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। আর এখানে লোক ওই ছেলেটা কিন্তু ইয়র খুব খেয়াল রাখতো এবং তারা একসাথে স্কুলেও যেত। তো স্কুলে যাওয়ার পথে মিং করে কি তার দুধের বোতলটা ইয়াওকে দেয়, কারণ সে জানতো ইয়াও হয়তো ভালো কিছু খেয়ে বের হয়নি। কিন্তু এই সময় ইয়াও তাকে এটা নিতে মানা করে দেয়, কারণ তার কারো করুণা নিতে ভালো লাগে না। মানে ছোটবেলা থেকে ওরা করুণা নিয়েই বড় হয়েছে, কিন্তু মিং তো ওর উপর কোনো করুণা করে না, বরং সত্যি ওর কেয়ার করে। তো যাই হোক, স্কুলে যাওয়ার সময় ইয়াও দেখে যে অন্য স্কুলের কিছু ছাত্রছাত্রীরা একটা মেয়েকে বুলি করছে, কিন্তু ও সব কিছু এড়িয়ে সে মিং এর সঙ্গে স্কুলে চলে আসে। আর এখানে আমরা বুঝতে পারি যে ইয়াও যেহেতু গরিব, ওই জন্য ওকে কত কিছু সহ্য করতে হতো। এবং এখানে আমরা দেখতে পাই ইয়াও বাদে বাকি সব ছেলেমেয়েরা একই রকম ইউনিফর্ম পরেছিল, কিন্তু এরা কেউ ওর বন্ধু ছিল না বা ওর কেউ বন্ধু হতে চাইতো না গরিব বলে, আর তাছাড়া ওর মায়ের কারণেও। আর ঠিক তখনই আমরা একটা মেয়েকে দেখি যার নাম হচ্ছে শিউমি। সেই স্কুলে আজই নতুন বদলি হয়ে এসেছে। আর একটু আগে ওই মেয়েটিকে ইয়াও কিন্তু দেখেছিল বুলি হতে। তো যাই হোক, এখানে শিউমি একরকম একবারই ইয়াওর কাছে আসে এবং জিজ্ঞাসা করে তুমি কি আমাকে চেনো? তখন আমার দিকে তাকিয়েছিলে। ইয়াও তখন বলে না, আমি তো তোমাকে চিনি না। আসলে শিউমি নিশ্চিত হতে চাইছিল যে ইয়াওকে বুলি হতে দেখেছে কি দেখেনি। আর এখানে আমরা একটা বিষয় জানতে পারি, ওই শিউমি নামের মেয়েটাও কিন্তু অন্য একটা স্কুলে বুলিং এর শিকার হতো, কিন্তু আজকে এখানে সে একটু বুলিং এর শিকার হলেও তার সৌন্দর্যের জন্য বাকি সবার কাছ থেকে খুব বেশি অ্যাটেনশন পাচ্ছে, মানে সবাই ওকে খুব ভালোভাবে নিচ্ছে। আর তখনই শিউমির নজর পড়ে মিং এর ওপর এবং মিংকে দেখেই শিউমি তার উপর ক্রাশ খায়। আর তখন শিউমির যে নতুন বান্ধবীরা হয়েছে তারা বলে ওর নাম হচ্ছে মিং, সে আমাদের ক্লাসের প্রেসিডেন্ট, পড়াশোনায় যেমন ভালো এবং বাকি সব স্পোর্টসে অনেক দারুণ। আর সে ইয়র খুব ভালো বন্ধু এবং মিং মূলত ইয়র বেবি সিটার হয়ে সারাদিন ঘুরে বেড়ায়, মানে বডিগার্ড হিসেবে ঘুরে বেড়ায়। আর ওইদিকে আমরা দেখতে পাই ইয়াও মিংকে বলছিল যে তার শরীরটা একটু খারাপ লাগছে আর এজন্য সে স্কুলের পরে হসপিটালে যেতে চায়। তো মিং তখন জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, বাট ইয়াও বলে এটা একটা মেয়েদের প্রবলেম, তো এর জন্য আমি তোমাকে বলতে পারছি না। তো এরপর আমরা দেখতে পাই স্কুলে অ্যাওয়ার্ড সেরেমনি চলছে, যেখানে স্কুলের সেরা ছাত্রছাত্রীদের ফুলের তোড়া দিয়ে সবার সামনে পুরস্কৃত করা হয়। আর তখন অডিটোরিয়ামে বসে থাকা অবস্থায় একটা মেয়ে পেছন থেকে তার বন্ধুকে ফোনটা দিতে যাচ্ছিল, কিন্তু দূরত্ব বেশি হওয়ার কারণে ফোনটা দেওয়া একটু কঠিন হচ্ছিল। তো এটা দেখে মিং তাকে সাহায্য করে। আর এরপর যখন সে ফোনটা ওই মেয়েকে দেয়, কিছুক্ষণের জন্য সে একদম হারিয়ে যায় ওই মেয়েকে দেখে। মানে আমাদের মিং এবার ওই মেয়েটার উপর ক্রাশ খেয়ে গিয়েছে। আর ওই মেয়েটার নাম হচ্ছে সান। আর এখানে উল্লেখ্য, ওই সান নামের মেয়েটাও কিন্তু মিং এর মতো মেধাবী ছাত্রী ছিল এবং প্রতি বছরের মতো এবারও তাকে স্টেজে পুরস্কার দেওয়া হয়। তবে ও একটু নিচের ক্লাসে ছিল আগে, এর জন্য কখনো মিং তাকে খেয়াল করেনি। আর ঠিক ওই সময় মিং এর ফুলের তোড়া সানের সঙ্গে লেগে যায় আর এতে সান হাঁচি দিতে থাকে এবং চোখের পলকে তার মুখ লাল হয়ে যায়, মানে ওর ফুলে অ্যালার্জি ছিল। তো এই পরিস্থিতি দেখে মিং করে কি সঙ্গে সঙ্গে ওকে নিয়ে হসপিটালে চলে যায়। আর ওখান থেকে ও বুঝতে পারে যে সানের ফুলে অ্যালার্জি আর এ কারণে ওর খুব খারাপ লাগে, আর এর জন্য ওর কাছে ক্ষমা চাচ্ছিল। আর এখানে লক্ষ্য, মিং এবং সান তারা দুজনেই ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি যথেষ্ট ভালো মানুষের ছিল, আর এ কারণে তাদের দুজনের ভাইব ম্যাচ হয়ে যায় এবং কয়েক মুহূর্তের মধ্যেই তারা ভালো বন্ধু হয়ে যায়। আর অন্যদিকে আমরা ইয়াওকে দেখি, মানে দুঃখী ইয়াও, যে ওই একই হসপিটালে নিজের চেক আপ করাচ্ছিল। আর ডাক্তারের পর ওকে পরীক্ষা করার পরে বলে তোমার তো এসটিডি হয়েছে। এসটিডি মানে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো ডক্টর বলে এটা যার তার সাথে শারীরিক সম্পর্কের মাধ্যমে হয় বা পাবলিক বাথরুম ব্যবহার কারণেও হতে পারে। আর এটার সাইড ইফেক্ট শুরু হয় শরীরের প্রাইভেট অংশ থেকে, যার লক্ষণগুলো অনেকটা এরকম হয় যে প্রাইভেট অংশে ব্যথা হয়, ক্লান্তি বা অলস ভাব লাগে, ওজন কমে যায়, আর সময় মতো যদি চিকিৎসা না করা হয় এতে মৃত্যু হতে পারে এবং এটা খুবই সিরিয়াস একটা রোগ। তবে এর ঔষধ রয়েছে এবং এর চিকিৎসার জন্য লেজার থেরাপি ইউজ করা হয়, যেটার মোট 5টা সেশন করা হয় এবং নির্দিষ্ট একটা সময় গ্যাপ করে 5টা সেশন নিতে হয়, মানে করে 1 মাস পরে 2 মাস পরে, ওই যে যেরকম টিকা হয় আর কি। এবং ডাক্তারের মতে এই ট্রিটমেন্টের প্রতি সেশনের খরচ হচ্ছে
50,000 ইয়েন, যেটা ইয়াওর জন্য অনেক বেশি, মানে বাংলাদেশে ধরো 5,000 টাকার মতো, মোটামুটি 25,000 টাকা লাগবে ওর। তো ইয়াও এই ধরনের অসুখের কথা শুনে তো ভয় পেয়ে যায় এবং ও বলে আমি তো কখনোই কারোর সঙ্গে ফিজিক্যালি ইনভলভ হইনি। তো তার কথা শুনে ডক্টর বুঝতে পারে ওর ইনডাইরেক্টলি ইনফেকশন হয়েছে, মানে এই ধরনের ইনফেকশন যার রয়েছে তার কোনো জিনিস ইউজ করা হয়েছে, কিন্তু যেভাবেই হোক অসুখ তো সারাতে হবে। আর ইওর কাছে তো এখন 25,000 টাকা নিয়ে যে চিকিৎসা করাতে পারবে, তো এই কারণে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং সে কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে চলে যেতে থাকে। আর তখনই লিফটের সামনে আমরা সেনজি নামের একটা ছেলেকে দেখি যে হসপিটালে তার বোনকে দেখতে এসেছে, আর তার বোন হচ্ছে ওই সান নামের মেয়েটি। তো যাই হোক, সে তো ইয়াওকে দেখে চিনে ফেলে, কারণ ওর স্কুলেরই মেয়ে, এবং ইয়াওকে কাঁদতে দেখে ওই ছেলেটা করে ওর সাথে কথা বলার চেষ্টা করে, বাট ইয়াও কোনো উত্তর দেয় না। আর এরপর সেনজি তার বোনকে দেখতে পায় আর ওর কাছে গিয়ে খোঁজ খবর নেয়। তবে এটা জেনে সে খুব রেগে যায় যে মিং এর ফুলের কারণেই তার বোনের অ্যালার্জি হয়েছে এবং সে মিং এর সঙ্গে অনেক রুডলি কথা বলে। বাট এইটা দেখে সান করিক ওর ভাইকে থামিয়ে দেয় এবং ওর ভাইয়ের পক্ষ থেকে মিং এর কাছে ক্ষমা চায়, আর তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। আর ওইদিকে আমরা দেখতে পাই ইয়াও কিন্তু তার অসুস্থতা নিয়ে খুবই চিন্তিত ছিল, আর সে সাহস করে তার মাকে তার নিজের অসুস্থতার কথা বলার চেষ্টা করে, কিন্তু তার মায়ের কোনো মনোযোগই ছিল না তার কথায়। আর এই কারণে ওর মায়ের কঠোর আচরণ দেখে ইয়াও খুব কষ্ট পায়, আর তাই ইচ্ছা থাকা সত্ত্বেও তার মায়ের অসুস্থতা সম্পর্কে তার মাকে বলতে পারে না। আর এর কিছুক্ষণ পরে মিং যখন বাড়ি ফিরে আসে, সে ইয়াওকে আজকের অনুষ্ঠানে পাওয়া ফুলের তোড়া দিয়ে দেয়, আর এটা পেয়ে ইয়াওর একটু ভালো লাগে, মানে বুঝতেই পারছো মিং যে পুরস্কারটা পেয়েছে সেটা ইয়াওকে দিয়েছে। আর তখনই মিং এর মা আসে এবং ওকে ডিনার করার জন্য ডাকে, এবং মিং এর মা মিংকে বলে, হেই, এভাবে কারো বাড়ির জানালার সামনে কথা বলতে হয়? এলাকার লোকজন তো তোকে নিয়ে গুজব ছড়াবে। অ্যাকচুয়ালি মিং তার বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান, আর তাই তার বাবা মা তার ব্যাপারে খুবই প্রোটেক্টিভ ছিল এবং তার পরিবার ইয়ার পরিবারকে ছোট চোখে দেখতো। আর এটার কারণ হচ্ছে ওর মায়ের পেশা এবং দারিদ্রতা। তবে ওই পেশার সাথে তোমরা রিলেট না করতে পারলেও তোমার এলাকায় তুমি যদি গরিব হয়ে থাকো তাহলে মানুষের কুদৃষ্টি একটু বুঝতে পারবে যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কত ছোট নজরে দেখা হয়। তো যাই হোক, পরের দিন স্কুলে ইয়াও ক্লাসে অনেক দেরিতে আসে, আর শিক্ষক তার উপর তো রেগে যায় এবং বলে এতক্ষণ কি করছিলে? তো সে বলে আসলে আমার শরীরটা ভালো ছিল না, তাই ওয়াশরুমে ছিলাম। আর এদিকে ক্লাসের মাঝে সবাই টার্ন অনুযায়ী বই পড়ছিল, কিন্তু ইয়ার কারণে ক্লাসের অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে, আর এই কারণে পিরিয়ডই শেষ হয়ে যায়, মানে ক্লাসের পিরিয়ড। আর কিন্তু এর কারণে যেটা হয়, শিউমি নামে নতুন যে মেয়েটা এসেছে সেই ইয়ার উপর রেগে যায় এবং ওকে ঘৃণা করতে শুরু করে। তো যাই হোক, এরপর লাঞ্চ পিরিয়ডে শিউমির ক্লাসমেট ওকে চ্যালেঞ্জ দেয়, তুই যদি মিং এর সঙ্গে ক্যারিওকে ক্লাবে যেতে পারিস বা ওকে নিতে রাজি করতে পারিস, আমরা তোকে লিডার মেনে নেব। ক্যারিওকি বা কারাওকে মানে হচ্ছে যে মিউজিকের সাথে গান গাওয়া। তো শিউমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়, আর তারপর মিং এর কাছে গিয়ে ওর সঙ্গে ক্যারিওকি ক্লাবে যাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু মিং বলে আমার হোমওয়ার্ক এখন অনেক বাকি রয়েছে, আমি যেতে পারবো না। কিন্তু বুঝতে হবে এটা শিউমি, সে যে কোনো অজুহাতে ওকে রাজি করিয়ে ফেলে। আর পরের দিন স্কুলের পরে মিং তার বাড়িতে ফিরে আসে এবং রেডি হয়ে ক্যারিওকে ক্লাবে যেতে থাকে, কিন্তু যাওয়ার আগে সে একবার ইয়ার সঙ্গে দেখা করে, আর তার কথা বলার সময় হঠাৎ করে ইয়াও অজ্ঞান হয়ে যায়। আর ওই সময় বাড়িতে মিস ইয়োনো ছিলেন, আই মিন ইয়ার মা। আর কিন্তু তখন মিং করে কি, ইয়াওকে কাঁধে তুলে, মানে এলাকার কেউ কি বললো এতে কিছু যায় আসে না, বান্ধবীকে বাঁচাতে হবে, হসপিটালে নিয়ে যায়। আর এদিকে ইয়াও কিন্তু স্বপ্নে তার জীবন দেখছিল, যেখানে আমরা দেখতে পাই ছোটবেলায় তার বাবা যখন তার সঙ্গে থাকতো তার জীবনটা অনেক আনন্দের ছিল। সে প্রতিদিনই তার বাবার সঙ্গে খেলতো, হাসতো, এবং তার বাবা মা দুজনেই তাকে অনেক ভালোবাসতেন। তাদের জীবনে এত কষ্ট ছিল না, কিন্তু যখনই বাবা মারা গেল তখনই পুরো জীবনটা বদলে যায়। আর দুঃখে কষ্টে ইয়ার মায়ের আচরণটাও অনেক বদলে গিয়েছে, আর এই বিষয়টা খুবই সত্য। আর এখানে একটা কথা খুবই সত্য, একটা বাবা যে মানে একটা ফ্যামিলিকে কিভাবে আগলে রাখে, তার পাশে বসে থেকেও তার সাথে শুয়ে থেকেও আমরা বুঝতে পারবো না তার মাথায় কি টেনশনটা চলছে। সিরিয়াসলি আমার বাবাকে আমি বুঝতে পারি না, খালি আবদার করছি, বাট এখন এজ এ বাবা বা এজ এ ফ্যামিলির কর্তা হিসেবে আমি বুঝতে পারছি যে আসলে আমাকে বোঝার মতো কেউ নাই, কিন্তু পুরো ফ্যামিলি কালো দিয়ে আমি রেখেছি, কিন্তু আমি না থাকলে সবার লাইফই কিন্তু মিজারেবল হয়ে যাবে। তো যাই হোক, কিছুক্ষণ পর ইয়ার চোখ খোলে হসপিটালে, আর সে উঠে তার সামনে মিংকে দেখে, আর সে ইয়ার জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। তো ইয়াও তাকে জিজ্ঞাসা করে ডক্টর কি বলেছে। মিং বলে ভাবার কিছু নেই, ডক্টর বলেছে তোমার হাইপার টেনশনের কারণে তুমি বেহুশ হয়ে গিয়েছো। তো ইয়াও আবার জিজ্ঞাসা করে হসপিটালের বিল কত হলো। মিং বলে বিল নিয়ে চিন্তা করো না, আমি দিয়ে দিয়েছি। বাট তখন ইয়াও অনেক জোর করে এবং বলে যে তুমি সবসময় আমার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করো, আজ পর্যন্ত তুমি আমাকে অনেকবার অনেক সাহায্য করেছো, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে এমন একটা অবস্থা দিয়েছে যে আমি না চাইলেও রেগুলার তোমার সাহায্য একসেপ্ট করতে হয়, কিন্তু তুমি প্লিজ আমাকে আর সাহায্য করো না, কারণ আমি এর বিনিময়ে কখনোই তোমাকে কিছু দিতে পারবো না। মানে বুঝতে পারছো কতখানি অসহায়ের একটা কথাবার্তা। আর এর কিছুক্ষণ পরে মিং করে কি শিউমিকে কল করে এবং বলে যে একটা জরুরি কাজের কারণে আমি ক্লাবে আসতে পারিনি, মানে যে কারোকে ক্লাবে যাওয়ার কথা ছিল। আর পরের দিন স্কুলের পরে মিং করে কি ইয়ার সঙ্গে বাড়ি যাওয়ার কথা বলে, তবে ইয়াও তখন বলে আগে আমাকে হসপিটালে যেতে হবে, আর এ কারণে আমি একাই চলে যাব, আর তুমিও মিং একাই বাড়ি চলে যেও। আর তখনই হঠাৎ করে মিং করে কি তার পার্স থেকে কিছু টাকা বের করে ইয়াওকে দেয়, কিন্তু এইবার ইয়াও স্পষ্টভাবে মিং এর সাহায্য নিতে অস্বীকার করে এবং মিং এর টাকা মিংকে ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন সানও সেখানে এসে পৌঁছায় এবং তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। আর তারপর যখন
ইয়াও স্কুল থেকে হসপিটালে যাচ্ছিল তখন শিউমি ওকে অনুসরণ করতে শুরু করে, কিন্তু তখনই সে কিছু বুলিদেরকে দেখে ফেলে যারা আগের স্কুলে ওই শিউমি নামের মেয়েটাকে বুলি করত, আর তাদের দেখে সঙ্গে সঙ্গে সেখান থেকেও চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই ইয়াও একটা লোকাল ক্লিনিকে পৌঁছায় যেখানে সে সস্তা চিকিৎসা পাবে, মানে একেবারে 3rd ক্লাস গ্রেডের মনে করো চিকিৎসা কেন্দ্র। তো এই জন্য সিদ্ধান্ত নেই হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করাবে। কিন্তু যখনই ওই বিল্ডিং এর ভেতরে ঢোকে একদমই ভালো লাগে না। আর তারপর যখন ডক্টরের কেবিনে যায় দেখা যায় ডক্টর মদ খাচ্ছিল। তো এটা দেখে ইয়াও খুবই ঘাবড়িয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু তখন হঠাৎ করে শিউমি এসে পড়ে এবং লুকে ওর ছবি তুলতে থাকে এবং ও তারপর ভেতরে গিয়ে জানতে পারে যে ইউমি কেন এসেছিল, কি সমস্যা হয়েছে। আর পরের দিনই করে এই গোপন কথা সকল বন্ধুদেরকে বলে দেয়। আর তারপর ইউমি যখন স্কুলে যায় সবাই ওকে খারাপ চোখে দেখে, যেন ও মানুষই নয়। সবাই ওকে কলগাল হিসেবে মজা নিতে থাকে এবং ওর সামনে খারাপ কথা বলে এবং ওর মায়ের ব্যাপারে নোংরা কথা বলে যে মা যেরকম মেয়েও এরকম, এবং ইয়াওয়ের সাথে এমন আচরণ করছে যেন ইয়াও কোনো একটা ভাইরাস, ওকে ছুলে ওদের ইনফেকশন হয়ে যাবে। এবং ওখানে তো নোংরা কমেন্ট রয়েছে, ওর উপর ময়লা পানি ফেলে দেয়। কিন্তু ইয়াও ভেতর থেকে এই ঘটনায় এত ভেঙে পড়ে যে ও আর কিছুই বলে না এবং ওর স্কুল মুহূর্তের মধ্যে আগে তো নরক ছিল আরো বেশি নরক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কিছু স্টুডেন্ট ওর ব্যাগটা নদীতে ফেলে দেয়। আর এরপর ব্যাগটা যখন ও তুলতে পানির মধ্যে নামে তখনই ওর পায়ে একটা গাছের মধ্যে আটকে যায় এবং ও ডুবে যেতে থাকে। বাট তখন শান নামের যে মেয়েটা রয়েছে না, ওর ভাই সেনজি এসে ওকে দ্রুত নদী থেকে বাইরে টেনে আনে। আর শানের ভাই সেনজি ভাবতে থাকে ইয়াও হয়তো সুইসাইডের চিন্তা করেছিল। তো এখানে ইয়াওকেও বোঝায় এরকম ছোটখাটো ব্যাপারে এত বড় কাজ করা উচিত নয়। কিন্তু ইয়াও তখন বলে আমি তো শুধুমাত্র ব্যাগটা আনতে গিয়েছিলাম, আত্মহত্যা করতে নয়। তবে এইখানেই সেনজি যেটা করে সে ইয়াওকে একদম আলাদাভাবে ট্রিট করা শুরু করে। মানে ও ইয়াওকে সবার মতো ভাবতো না, ছোট ভাবতো না, বরং ওকে একটা স্বাভাবিক মানুষ হিসেবে দেখতে শুরু করে। মানে সামহাও হয়তো সেনজি ওকে পছন্দ করা শুরু করেছিল। তবে যতবারই ও কাছে যাওয়ার চেষ্টা করতো ততবারই ইয়াওকে স্পষ্টভাবে বলে দেয় যে আমার সাথে খাতির করে কোনো লাভ নেই, কারণ আমার ভেতরে ভাইরাস আছে, আমার কাছে এসো না, তাহলে তোমার ইনফেকশন হবে। কিন্তু সেনজি বলে আমি কি তোমার সাথে কোনো শারীরিক সম্পর্ক করতে এসেছি, আমি তো জাস্ট বন্ধু হতে এসেছি। অ্যাকচুয়ালি সেনজি খুবই মজার একটা মানুষ ছিল, এর সাথে অনেক ভালো মানুষও ছিল। তো যাই হোক পরের দিন সে কোনোভাবে ইয়াওজিকে রাজি করিয়ে সঙ্গে বেড়াতে নিয়ে যায়। মানে সেনজি চাচ্ছিল ইয়াও বা ইয়াওজি যেন কিছুটা সময়ের জন্য বাইরের দুনিয়াতে এসে একটা আরামের নিঃশ্বাস নিতে পারে। আর ঠিক এমনটাই হয়, ইয়াও এখানে এসে একটু শান্তি পায় এবং আজকে সারাদিন তারা দুজন একসাথে কাটায়। আর ইয়াওর বিশ্বাসই হচ্ছে না যে এখনো এত ভালো মানুষ থাকতে পারে যে সবকিছু জানা সত্ত্বেও ওর সাথে এত ভালো ব্যবহার করবে। তো এই জন্য ইয়াও ওকে জিজ্ঞাসা করে তুমি কি জানো স্কুলে আমাকে কি বলা হয়, আমার সাথে কি কি হয়। সেনজি তখন বলে হ্যাঁ আমি জানি, আমি শুনেছি, কিন্তু আমি অন্যের বিষয়ে কথা বলা পছন্দ করি না, আর তাই আমি আমার ক্লাসে চুপচাপ থাকি, আর এই কারণে আমার খুব বেশি বন্ধু নেই। আর তারপর সেনজি ইয়াওকে বোঝায় দেখো লোকেরা যখন তোমাকে বুলি করে এই সুযোগটা কিভাবে তৈরি হয়েছে। শুরু থেকে তোমাকে যখন বুলি করা শুরু হয়েছিল তখন থেকে তুমি চুপচাপ ছিলে, যার জন্য ওরা আরো সাহস পেয়েছে। একবার ওদের সিস্টেম করে দাও না, একদিন 2 দিন 3 দিন মার খাবে, তারপরের দিন উল্টো মারবে, ওরা তোমাকে ভয় পাবে আর বুলি করবে না। যে যেভাবে করবে তার সাথে ওরকমই করো। তো এই কথাটা শুনে ইয়াওর মনে হয় যে ঠিক কথাই তো বলেছে। আর এর পরের দিন আমরা দেখতে পাই ক্লাসে একটা মেয়ে ইয়ার চুলে চুইংগাম লাগিয়ে দেয়। তো যেমন কথা তেমন কাজ, ইয়াও কিন্তু এবার চুপ থাকে না, সে সঙ্গে সঙ্গে উঠে গিয়ে সেই চুইংগামটা ওই মেয়ের চুলে লাগিয়ে দেয়। আর পরের দিনও সে ওই বুলিদেরকে জবাব দেয় একবারে সেই সবল ভাবে। আর সেনজিও তো পুরোপুরি ওকে সাপোর্ট দিচ্ছিল। এমনকি দেখা যায় যখন সকল মেয়েরা ব্রেকে ভলিবল খেলছিল তখন এই শিমি নামের ওই হারামজাদি মেয়েটা করে কি ইয়ার মাথায় ইচ্ছা করে বল ছুঁড়ে মারে। বাট এইবার ইয়াও ওর মাথায় এত জোরে ছুঁড়ে মারে যে সাফারি কিরকিরা হয়ে যায়। আর এর কিছুক্ষণ পরে ইয়াও যখন ক্যাফেটেরিয়া থেকে নিজের খাবার নিয়ে আসছিল তখন একটা ছেলে ওর দিকে আসছিল এবং ওই ছেলেটা ওকে দেখে এমন আচরণ করে যেন ইয়াও কোনো ভাইরাস এবং নিজেকে সেভ করছিল। কিন্তু এই কারণে যেটা হয় ও বেশি ভাব ধরতে গিয়ে ওর খাবার ওর ইউনিফর্মে পড়ে এবং এই কারণে ওই ছেলেটা উল্টো ইয়ার উপরে রাগ দেখায় যেন সবকিছুর জন্য ইয়াও দায়ী এবং সেই ইয়ার কাছ থেকে লন্ড্রির টাকা চাইতে শুরু করে। বাট তখনই ইয়াও বলে ঠিক আছে লন্ড্রি করে দিচ্ছি এবং টয়লেট থেকে একটা পাইপ নিয়ে এসে ওই ছেলেটার উপর পানি ছিটিয়ে দেয়। আর মিং যখন এগুলো করতে দেখে মিং এর খুব রাগ লাগে এবং ইয়ার এমন আচরণও পছন্দ করে না। আর এই জন্য সে হাত থেকে পাইপটা ছিনিয়ে আগের জায়গায় রেখে দেয় এবং এরপর সে যখন দেখে যে ইয়াওকে এরকম করতে সেনজি উস্কানি দিচ্ছে বা সাহায্য করছে, সে রেগে সেনজিকে জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করছো। সেনজি বলে আমি তো কিছুই করছি না, আমি জাস্ট ইয়াওকে ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হতে সাহায্য করছি, যেটা তুমি করতে পারোনি। মানে তোমার এত পুরনো বন্ধু তাও তুমি ওকে কখনো সাপোর্ট করতে পারোনি। তো দুজনের কথাবার্তা একবার ঝগড়ায় বদলে যায় এবং মিং এরপর রাগে করে কি সেনজিকে জোরে একটা পাঞ্চ মারে। আর এর কিছুক্ষণ পরে আমরা দেখি যে আজকে ক্যাম্পাসে ইয়াও যা কিছু করেছে এ কারণে প্রিন্সিপাল সবাইকে সতর্ক করে যে স্কুলে আর যেন কোনো মারামারি না হয়। তবে মিং এর সাথে ঝগড়ার কারণে মিংকে ওনায় সেনজি শাস্তি পায়, কারণ সেনজি ভালো ছাত্র নয়, তাকে ক্লাসের বাইরে দাঁড় করে রাখানো হয়। আর তখনই এখানে ওর বোন সান এসে পড়ে এবং সে একটা মাফলা নিয়ে এসেছে তার ভাইয়ের জন্য এবং তাদের দুজনের আচরণ দেখে আমরা বুঝতে পারি তারা দুই ভাই বোন একে অপরের অনেক বেশি কেয়ার করে অনেক ভালোবাসে। আর ঠিক তখনই
সেনজি সানকে মানে ওর বোনকে বলে, এই আমি তো মনে হয় কাউকে ভালোবেসে ফেলেছি। তো এখানে আমরা বুঝতে পারি সেনজি মূলত ইয়াওর কথা বলছে। আর পরের দিন আমরা দেখি ইয়াও করে কি তার মায়ের মেসেজ পার্লারে যায়, কিন্তু ওর মাকে কাজ করতে দেখে আর ভেতরে ঢোকে না। কিন্তু এইটা দেখে ওর মা অনেক রেগে যায়। আসলে সে চায় না তার মেয়ে জানুক সে কিভাবে কি কাজ করছে। আর এই কারণে পার্লার থেকে বেরিয়েই সে তার মেয়েকে খুব রেগে বলে, আমি না তোকে মানা করেছিলাম যে আমার কাজের সময় দিকে আসবি না। অ্যাকচুয়ালি এখানে যেসব বেডারা কাজের জন্য আসে তারা তো ওর মাকে খারাপ চোখে দেখে, এবং তারা যখন ইয়াওকে দেখবে তখন ওরকেও তো একটা বাজে নজরে দেখবে। কিন্তু ইয়াও তো এখানে এসেছিল মায়ের কাছ থেকে কিছু টাকা চাওয়ার জন্য, এবং সে টাকা চায় এবং টাকা নিয়ে চলে যায়। আর এখানে ইয়ার মায়ের একটু কনফিউশন লাগে যে আমার মেয়ে রেগুলার টাকা নিয়ে কি করছে, ও কি নেশা টেশা করছে নাকি। আর পরের দিন আমরা দেখি স্কুল থেকে মিউজিয়াম ট্যুরে নেওয়া হয়। আর ইয়াও যখন বাসে বসেছিল তখনই হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়। তো এর জন্য ওষুধ নিয়েও করে কি বাথরুমে যায়, কিন্তু যাওয়ার পরে শিমি আর তার বন্ধুরা বাসে ওঠে আর তারা দেখে যে ইয়ার ব্যাগ সিটেই রাখা রয়েছে। আর তখন শিমি ইয়ার ক্ষতি করার জন্য বাস কন্ডাক্টরকে বলে যে সবাই চলে এসেছে, বাস ছেড়ে দিন। তো বাস ছেড়ে দেয়। আর এরপর ইয়াও যখন বাইরে আসে সে দেখে বাস চলে গিয়েছে। সে খুবই নার্ভাস হয়ে পড়ে, কারণ তার ব্যাগটা ভেতরে রয়েছে, তার মধ্যে টাকা পয়সা রয়েছে, মানে ও যে চিকিৎসা করাবে অতগুলো টাকা যে জমিয়েছে সব টাকা ওখানে রয়েছে। আর ঠিক তখনই সেনজি এখানে এসে পড়ে এবং বলে ভয় পেও না, আরেকটা বাস তো আছে। তো এরপর ওই বাসে করে ওরা দুজনে মিউজিয়ামে পৌঁছায়। আর তারপর সেনজি বলে সমস্যা নেই, ট্যুরের সময় আমি তোমার সঙ্গে থাকবো। আর এটা বলেও করে কি দুজনের নাম্বার এক্সচেঞ্জ করে নেয়, এবং সেনজি বলে যখনই দরকার হবে আমাকে কল করবে। তো যাই হোক মিউজিয়াম ট্যুরের সময় ইয়াও আর সেনজি একসাথে থাকলেও ওইদিকে আবার সেনজির বোন সান আর ইয়ার যে বন্ধু মিং ওরা একসাথে ছিল। তো ইয়াও যখন ওদের দুজনকে একসাথে দেখে ওর একটু হিংসা লাগে, মানে ওর এটা ভালো লাগছে না যে ওর ছোটবেলার বন্ধু অন্য কোনো মেয়ের এত কাছে যাচ্ছে। আর এরপর ট্যুরের আসল অংশ শুরু হয়, এবং এই অংশটা ছিল যে কোনো পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে বাঁচানো যায়। তো এরপর তার একটা রুমে ঢোকে যেখানে এক গুহার মতো ডিজাইন করা হয়েছে, এবং এরপর একটা কৃত্রিম ভূমিকম্প করানো হয় এবং স্পিকার দিয়ে বলা হয় যে এমন সময় কি করতে হয়। কিন্তু ওই সময়ও ইয়ার পুরো মনোযোগ মিং এবং সানের উপরে ছিল, এবং ও যখন দেখে যে ওরা দুজনে একে অপরের ভালো বন্ধু হয়ে যাচ্ছে তার মানে মিং ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তো এই বিষয়টা ওর খুব খারাপ লাগে, কারণ মিং একমাত্র মানুষ ছিল যে ছোটবেলা থেকে সত্যি ওর খেয়াল রেখেছে। তো যাই হোক এরপর ট্যুর শেষ হলে সকল স্টুডেন্টরা করে কি নিজেদের বাসের দিকে ফিরতে শুরু করে, এবং ইয়াও সিটে তার ব্যাগটা পেয়ে যায়। আর তারপর সাথে সাথে ব্যাগ খুলে নিজের পার্স চেক করে, কিন্তু এতদিন ধরে ইয়াও মায়ের কাছ থেকে ধীরে ধীরে যে টাকাটা জমিয়েছিল সেই টাকা গায়েব। আর সাথে সাথে বোঝা যায় এটা শিমি করেছে, এবং শিমি হারামজাদি করেছে ওই টাকা পুরাটা খরচ করে সবাইকে বাসের কুকিজ কিনে দিয়েছে লিডার হওয়ার জন্য। তো এইটা দেখে ইয়াও খুব রেগে যে এক সেকেন্ড দেরি না করে ওকে মারতে শুরু করে। আর তখন মিং এর সাথে দুজনের ঝগড়া থামায়, এবং এখানে মিং পুরো সত্যটা না জেনেই ইয়াওকে ভুল বুঝে ফেলে এবং ওকে দোষারোপ করে যে পাগল হয়েছে কিনা। আর এর কিছুক্ষণ পরে তারা দুজন একটা জায়গায় দেখা করে, যেখানে মিং ইয়াওকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তুমি আজকাল মানুষদের সাথে এমন আচরণ করছো কেন। ইয়াও তখন বলে এসব করতে কি আমার ভালো লাগে, কিন্তু আমার এমন পরিস্থিতি তৈরি হয়েছে আমাকে এরকম করতে হচ্ছে। তো মিং তখন জিজ্ঞাসা করে তোমার কি সমস্যা, এবং উল্টো ইয়াও বলে মিং তুমি আজকাল অনেক ব্যস্ত হয়ে গিয়েছো তাই না, তোমার নতুন বন্ধু হয়েছে, আমার সাথে কথা বলার জন্য তোমার একদমই সময় হয় না। তো দয়া করে তুমি এখন থেকে এমন কোনো আচরণ করো না যাতে মনে হয় তুমি আমার কেয়ার করো। তো এখানে ইয়ার কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ও খুব জেলাস। তো এই কথার উত্তরে মিং বলে হ্যাঁ আমরা অবশ্যই একসাথে বড় হয়েছি, কিন্তু আমাদের জীবন তো একেবারে আলাদা। ইয়াও বলে হ্যাঁ সত্যি মিং তুমি সবকিছুতেই ভাগ্যবান, তোমার প্যারেন্টস তোমাকে অনেক ভালোবাসে, তুমি পড়াশোনা অনেক ভালো, আবার বাকি স্পোর্টস অ্যাক্টিভিটিতে অনেক ভালো, তোমাকে সবাই সম্মান করে ভালোবাসে, কিন্তু আমার জীবন দেখে একদম আলাদা। আমিও মাঝে মাঝে ভাবি ইস আমার জীবনটাও যদি তোমার মতো হতো। তো এরকম অভিযোগ করতে করতে ও মিংকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, কিন্তু মিং একটা কথাও বলে না। আর পরের দিন আমরা দেখি ইয়াও করে কি তার মায়ের পার্লারে টাকা খুঁজতে থাকে, কারণ তার ইনফেকশন দিন দিন বাড়ছে, দ্রুত চিকিৎসা যদি না করা হয় আরো ভয়ঙ্কর হতে পারে। আর এরপর তখন খুঁজতে খুঁজতে সে আরেকটা প্যাকেজ পায় যেখানে অনেক টাকা ছিল। আর এই প্যাকেজ দেখে সে বুঝতে পারে যে এই টাকাটা তার মা তার কলেজের পড়াশোনার জন্য জমা করে রেখেছিল। বাট তখন ওর মা সেখানে চলে আসে। আর এখানে উল্লেখ্যর মাও আজকে জানতে পেরেছে যে তার মায়ের কি হয়েছে, মানে ইয়াও যে ওষুধগুলো খায় সেই ওষুধ দেখে বুঝতে পেরেছে। তো মা তো খুব রেগেছে এবং ওকে বকতে শুরু করে যে কয়জনের সাথে শুয়েছিল এই সেই। বাট ইয়াও তখন বলছে আমি নিজেই জানি এই রোগটা কিভাবে হয়েছে, কারণ আমি কখনো কোনো হোটেলে যাইনি, কারোর সাথে আমি শারীরিকভাবে মিলিত হইনি, কিংবা কারো ব্যবহারের জিনিস ইউজ করিনি, মানে কারো টাওয়েল ইউজ করিনি, তোয়ালে ইউজ করিনি ব্যবহারের, যার এরকম রোগ থাকতে পারে। তো এই তোয়ালের কথা শুনে ওর মা একদম চুপ হয়ে যায়। অ্যাকচুয়ালি ইয়াওর মায়ের কিছু কাস্টমার ছিল যারা বডি ওয়াশের পরে ওর মায়ের পার্লারেই শাওয়ার নিত, এবং ওর মায়ের যে টাওয়ালটা সেটা ব্যবহার করতো, এবং সেই টাওয়ালটা সে বাড়িতে নিয়ে এসেছিল, এবং সেই টাওয়ালটা ইয়াও হয়তো ইউজ করতে পারে, আর হয়তো ওখান থেকে এই রোগটা ইনডাইরেক্টলি হয়ে গিয়েছে। তো এইটা যখন তার মা বুঝতে পারে তার অনেক খারাপ লাগে যে সে তার এই নিষ্পাপ মেয়েটাকে ভুল বুঝেছে, এবং এরপর সে যখন এটা বুঝতে পারে তার মেয়ে একা একা না জেনে এই কষ্টগুলো কিভাবে সহ্য করেছে, তখন তার মন অনেক খারাপ হয়ে যায়। তো এরপর ইয়ার মা করে কি ইয়ার হাত ধরে হসপিটালের দিকে নিয়ে যেতে লাগে চিকিৎসার জন্য। তো মূলত ইয়াও সবসময় মনে করতো যে ওর মা ওকে ভালোবাসে না এবং পৃথিবীতে এমন কেউ নেই ওর কেয়ার করে, কিন্তু আজকেও বুঝতে পারো কতটা ভুল ছিল। অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি এত সকল পরিস্থিতির কারণে মিস ইয়েন মানে ওর মায়ের স্বভাব রুড হয়ে গিয়েছে, যেমনটা আমার আর কি। তবে তারপরেও সে তার মেয়েকে ঠিক ততটুকুই ভালোবাসে যতটুকু অন্যান্য বাবা মা তাদের সন্তানদেরকে ভালোবাসে। তো যাই হোক, এরপর রাতের বেলা ইয়াওকারিকি সাইকেলে তার বাড়ি ফিরছিল, আর সেই সময়ই সে ওই বুলিদেরকে দেখতে পায় যারা শিউমিকে মারছিল। তো ওকারিকি সবকিছু ইগনোর করে চলে যেতে থাকে, বাট তখনই শিউমে তাকে থামিয়ে অনুরোধ করে যে স্কুলের কাউকে প্লিজ এগুলো বলো না, তাহলে আমার ওই স্কুলের পাঠটা নষ্ট হয়ে যাবে। বিষয়টা বুঝিয়ে বলি, মানে আগের স্কুলের কোনো দাম ছিল না, বাট নতুন স্কুলে সে মনে করো সেই হ্যাডাম পাঠ নিয়ে চলছে, উল্টো মানুষকে বুলি করছে। তো এবার ওর সামনে ধরা পড়ে গিয়েছে, জন্য লজ্জা পাচ্ছে। বাট ইও তখন বলে, দেখো আমি তোমাদের মতো নই যে আমি অন্য কাউকে বলতে যাবো তোমার কথা। বাট উল্টো শিউমে আরো রেগে যায় কথা শুনে এবং হুমকি দেয়, তুই যদি কাউকে বলিস তোকে আমি মেরে ফেলবো। তো এই কথা শুনে ইয়াও রেগে যায় এবং বলে, তুই চুল ফালাস, মানে এই টাইপ কথাবার্তা, আমি স্কুলে বলে দেবো যা। তো এই কথা বলে ও চলে যায়, আর শিউমে ওইদিকে বাড়ি আসে এবং ও ফোনে করে কি কিছু গুন্ডা হায়ার করে এবং ইয়াওকে শিক্ষা দিতে বলে। আর এর পরের দিন আমরা দেখি সেনজি করে কি ইয়াওকে বলে, আমার বোন এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে 3 মাসের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে, আর এই কারণে সবাই ওকে অ্যাডভান্স বার্থডে পার্টি দিবে বাড়ির। আর ওইদিকে আমরা দেখি ওর বোন সান একটা বাস স্টপে দাঁড়িয়েছিল বাড়ি আসবে, বাট তখন ওর কাছে আননোন নাম্বার থেকে মেসেজ আসে এবং ওকে স্কুলের পেছনে আসতে বলা হয়। তো সান মনে করে হয়তো ওদের ক্লাসের কেউ জরুরি কথা বলতে যাচ্ছে, তো ও করে কি স্কুলের পেছনে যায়, বাট তখনই কিছু গ্যাংস্টার ওর পেছনে পড়ে যায়। আর তখন সান নিজের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে একটা পুরনো বিল্ডিং এর ছাদে উঠে যায় এবং কিছুক্ষণ পর সেখানেও গুন্ডারা আসে। আর ওদের দেখে সান ভয় করে কি যখন পিছিয়ে যেতে শুরু করে তখনই পা ফসকে ও করে কি ছাদ থেকে নিচে পড়ে যায় এবং এখানেই সানের মৃত্যু হয়। তো পরের দিন সবাই যখন সানের মৃত্যুর খবর পায়, সানের পরিবার তো পুরোপুরি ভেঙে পড়ে এবং তার পরিবার তো পুরো অসহায় এবং তখনও শিমু করে কি একটা মাইন্ড গেম খেলে এবং সানের মৃত্যুর দায় ইয়মের উপর চাপিয়ে দেয়, অথচ এই সবের পিছনে তো শিউমের হাত ছিল। মানে ব্যাপারটা এভাবে ছড়ায় যে ইয়াওকে কেউ পছন্দ করে না, ইয়াওকে মনে করে হয়তো সানকে বুলি করেছিল এজন্য সান সুইসাইড করেছে বা এরকম কোন একটা কিছু। কিন্তু সত্যি সত্যি গুন্ডারা যেটা করেছে তারা তো আসলে ইয়াওকেই মারতে গিয়েছিল, তারা ভুলে ভুলে সানকে মেরে ফেলেছে। তো যাই হোক, এই মামলা এবার তো অফিসার পর্যন্ত পৌঁছায় এবং সবাই মনে করে যে সানকে আত্মহত্যা করতে বাধ্য করেছে হয়তো ইয়াও, বাট ইয়াও কান্নাকাটি করে সবাইকে বোঝায় যে এসবের সাথে আমার কোনো সম্পর্কই নেই। বাট কেউ তার কথা শুনতে রাজি হয় না, কারণ ওই যে শিউমি সবার কাছে মিথ্যা কথা বলে, আমি এটা শুনেছি ওইটা শুনেছি। এমনকি ওর সবচেয়ে ভালো বন্ধু যে মিং, ইয়াওর ভালো বন্ধু মিং ছোটবেলা থেকে বড় হয়েছে, সেও বিশ্বাস করে না। তো এমনিতেই ইয়াও ছিল অনেক মানসিক চাপে। তো এইবার তার জীবনে এমন পর্যায়ে পৌঁছায় সে ভাবে যে আমাকে তো নির্দোষ যদি প্রমাণ করতে চাই তাহলে আমার নিজের জীবন দিয়ে সবাইকে দেখাতে হবে আমি নির্দোষ। তো এরপর কাহিনী বর্তমানে আসে, মানে ওই যে সিনেমার ফার্স্টে যখন এসেছিল আমরা দেখি ইয়াও সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে সমুদ্রের কিনারায় দেখে পুরো স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে জমা হয়ে যায় এবং চিৎকার করে সবাই বলছিল তোর মতো একটা নষ্টা খুনি, তোর মরে যাওয়া উচিত। তবে তারপরেও এখানে কিছু লোক ছিল যারা ওকে বোঝানোর চেষ্টা করছিল যে তুমি থামো, কিন্তু ওকে কেউ বাঁচাতে এগোয় না, মানে সমুদ্রের এত ঢেউয়ের মধ্যে কেউ এগোতে সাহস পায় না। বাট তখন সেনজি আর মিং যখন এই কথা জানতে পারে ওরা বাঁচাতে সেখানে চলে যায়। আর এইদিকে ইয়াওকারিকে সমুদ্রে ঝাঁপ ধরে রেখে সবাইকে বলে যে আমি নির্দোষ, আমি কখনোই কাউকে কষ্ট দেয়নি, উল্টো পুরো এই দুনিয়ার সমাজ আমাকে কষ্ট দিয়েছে এবং তারপরে উল্টো আমাকে ভুল বুঝিয়ে কোনো প্রমাণ ছাড়া আমাকে দোষী বানিয়েছে। আর তোমরা সবাই এত সাধু হয়েছো, এত জজ রেজিস্টার হয়েছো, তো সবাই মিলে যখন আমাকে বুলি করতো তখন কি তোমাদের মনে হয়নি তোমরা ভুল করছো? তখন কি মনে হয়নি আমার ব্যাপারে প্রতিবাদ করা উচিত? তোমরা শুধুমাত্র অন্যের দোষ ধরতেই ভালোবাসো। তো এসব বলে সে করে কি সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। বাট তখনই কেউ একজন পানিতে ঝাঁপ দেয়, তবে সেটা কিন্তু মিং নয়, সেটা সেনজি, মানে যে মারা গিয়েছে সান তার ভাই, এবং সে কোনোভাবে ইয়াওকে পানির ভেতর থেকে বাইরে বের করে আনে। অ্যাকচুয়ালি সে চায় না তার বোনের মতো আর কেউ জীবন হারা, কোনো পরিবার সন্তান হারা। তো যাই হোক, পানির বাইরে আনার পরে দেখা যায় ইয়াও আর বেঁচে নেই। আর এর কয়েকদিনের পরের দৃশ্য আমাদের দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সিসি ক্যামেরা ফুটেজ থেকে ওই সন্ত্রাসীদেরও ধরা হয়েছে, শিউমিকেও ধরা হয়েছে এবং এরপর এই বুলিং এর ব্যাপারটা, স্কুল বুলিং এর ব্যাপারটা মিডিয়ার মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে পড়ে যে কেউ একজন বুলি হয় তারপর সেটা শিকার হয়ে আরেকজনকে বুলি করে, এইভাবে বুলি চলছেই, একটা সার্কেল হিসেবে চলছে। তো এরপর দক্ষিণ কোরিয়াতে নতুন একটা আইন তৈরি করা হয় যাতে ভবিষ্যতে কখনো এই বুলিং এর শিকার কোনো স্কুলে না ঘটে। বাট বুলিং এটা কোনোভাবে বন্ধ করা সম্ভব নয়, এটা বাংলাদেশে আছে, সব জায়গায় চলবেই, কম আর বেশি। মানে তুমি যদি দুর্বল হও, দেখতে খারাপ হও, ছাত্র ভালো না হও, এই একটু পার্থক্য বৈষম্য থাকবে। ইভেন তোমার বাড়ি যদি স্কুল থেকে অনেক বেশি দূর হয়, স্কুলের কাছে যাদের বাড়ি তারা দেখবে তোমাকে বুলি করছে, কোনো না কোনো ভাবে তোমার গোলামি করে চলতে হবে। তো এটাই তো বুলিং। তো যাই হোক, শিউমি ছিল একজন মাইনর, মানে 18 বছর হয়নি। তো আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য কোর্টে এখনো মামলা চলছে। আর অন্যদিকে মিং করে কি ইয়ের জন্য ফুল নিয়ে আসে এবং বাড়ির জানালা রেখে দেয়। তবে এখানে লক্ষ্য, এখানে তো আর ইয়াও নেই, ফুলকে নেবে। আর এরপর আমরা দেখতে পাই ইয়ের মা তার পার্লারের সকল জিনিস বিক্রি করে দিয়েছে। অ্যাকচুয়ালি তার মেয়ের সঙ্গে যা ঘটেছে, মানে মেয়ের মুখে ভাত তোলার জন্য তো সেগুলো করেছে, কিন্তু এটার পরিণতি তার মেয়েকে জীবন দিয়ে দিতে হয়েছে। ছোটবেলা থেকে নিগ্রহ হিসেবে বড় হয়েছে। আর ওইদিকে আমরা দেখি সেনজি অন্য একটা স্কুলে ট্রান্সফার নিয়েছে, কারণ এখানে সে তার বোন হারিয়েছে, তার পছন্দের মানুষ হারিয়েছে, সেখানে আর কোনোভাবেই থাকতে পারছে না। তবে সিনেমার শেষে আমাদের একটা দৃশ্য দেখানো হয় যেখানে আমরা ইয়াওকে দেখতে পাই, কিন্তু কিছুক্ষণ পরে বোঝা যায় এটা আসলে একটা কল্পনা ছিল, মানে এটা যেন ইয়াওর আত্মা ছিল এবং আত্মাটা এমন একটা জায়গায় ছিল যেখানে সে আর সেনজি মিলে গল্প করছিল।
আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না সিনেমাটা তোমাদের কেমন লেগেছে, বিশেষ করে যারা আগে একবার দেখেছো তারা এখন আরেকবার দেখতে বোরিং ফিল করেছো কিনা, বাট কিছু কিছু সিনেমা আছে এগুলো দেখতে সবসময় ভালো লাগে। এবং আমরা র্যান্ডমের যে প্রাইম টাইম ছিল সেই সময় আমরা বেশ সেরা সেরা কিছু সিনেমা এনেছিলাম, এবং সেই প্রাইম সিনেমাগুলো আমরা আবারও রিপিট করার চেষ্টা করবো আস্তে আস্তে তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি, তোমাদের কথায় আমরা কিন্তু ফাইনালি একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে তোমরা আমাদের সকল জার্সি এবং আমাদের যত পণ্য রয়েছে সব ওখানে দেখতে পাবে। এবং আমাদের কাছে কিন্তু সব দলের জার্সি রয়েছে, সকল ভ্যারিয়েন্টের জার্সি রয়েছে। তো তোমরা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারো। আর কোনো প্রয়োজন হলে আমার সেলস ম্যানেজারের হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছেই, তাকে তুমি হোয়াটসঅ্যাপে বা এই সাবেস420 যে ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজ দিয়ে অর্ডার করতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি এবং সবাইকে ওয়ার্ল্ড কাপের শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কে কোন দল সাপোর্ট করো, কোন প্লেয়ারকে সাপোর্ট করো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে।